জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আওতাধীন সকল কাস্টমস হাউস আইসিডি বন্ড কমিশনারেট এবং শুল্ক স্টেশন সমূহের সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সার্ভিস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অনতিবিলম্বে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা কাজে না ফিরলে সরকার আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রোববার এক বিবৃতিতে তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করার জন্য কতিপয় কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে গত 2 মাস ধরে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রফতানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে মারাত্মকভাবে ব্যাহত করে আন্দোলনের নামে চরম দুর্ভোগ তৈরি করেছে, যা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। এই তথাকথিত আন্দোলন পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক, যা জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকারের চরম পরিপন্থী। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। তাই জুলাই মাসে জুলাই সনদ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 7ম দিনের বৈঠকের শুরুতে তিনি একথা জানান। এ সময় তিনি ব্যক্তি দল মতের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের সুফল বিবেচনা করে রাজনৈতিক দলগুলোকে মতামত দেওয়ার আহ্বান জানান। ঐক্যমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র কাঠামো গঠনের সকলের দায়িত্ব পালনই জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। দলের বাইরে গিয়ে, ব্যক্তির বাইরে গিয়ে, আমাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার একটা বড় রকমের প্রতিফলন যেন আমরা করতে পারি। না হলে জুলাই মাস আসছে, আমাদের এই জুলাই 1 বছর আগের জুলাই নয়, আমাদের উপর একটা দায়িত্ব অর্পিত হয়েছে, একটা অভূতপূর্ব সুযোগ তৈরি হয়েছে। এটা আমাদের দায়, এটা আমাদের দায়িত্ব। আমরা সকলে মিলে সেই জায়গায় যেন যেতে পারি, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরে সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আসিফ নজরুল। এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে 8 আগস্ট কোনো দিবস পালন না করার সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের বৈঠকে ফৌজদারি কার্যবিধির একটি সংশোধন অনুমোদন করা হয়েছে। নতুন এই সংশোধন অনুযায়ী ভুয়া মামলা কিংবা মামলার ভুয়া আসামিরা এখন থেকে প্রাথমিক তদন্তের পরেই সংশ্লিষ্টতা না থাকা সাপেক্ষে রেহাই পাবেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই। যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন ও আদালত প্রশাসন একসঙ্গে কাজ করবে। যেসব মামলায় গ্রেপ্তার বা মামলা বাণিজ্য হচ্ছে তাদের আদালত প্রি ট্রায়াল স্টেজে মামলা থেকে মুক্তি দিতে পারবেন। যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে অনেক নিরপরাধ মানুষ হয়রানি থেকে বেঁচে যাবেন বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, মামলা বাণিজ্য থেকে অনেকেই রেহাই পাবেন। পুলিশ যদি পরবর্তী সময়ে দেখে আগে যাদের মামলা থেকে রেহাই দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে পরে প্রকৃত প্রমাণ পাওয়া গেছে, তখন তাদের নাম আবারও মামলায় যুক্ত করতে পারবে বলে জানান আইন উপদেষ্টা। পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র সফল হবে না। রাজধানীর রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অন্যদিকে ধর্ষণের মতো ঘটনার সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেওয়া ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইলিয়াস মাতবরের রিপোর্ট।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে রমনা থানা বিএনপি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আনুপাতিক পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছেন কিছু রাজনীতিবিদ, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল। এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। অন্যদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কানাডিয়ান হাইকমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা হয়েছে বাংলাদেশ কানাডার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে, আগামী দিনের বাংলাদেশ কানাডার সম্পর্ক কি হবে, কোথায় কোথায় আমরা কাজ করার সুযোগ থাকবে যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে থাকে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ নেতা ধর্ষণ করলেও সেটা বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়া হচ্ছে। দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অপরাধ করে আগামী 3 আগস্ট ছাত্র ও জনতাকে সঙ্গে নিয়ে জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির অস্থায়ী কার্যালয়ে এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্টকে স্মরণ করতে জুলাই মাস জুড়ে কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। এ বিষয়ে বিস্তারিত জানাতে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী 3 আগস্ট ছাত্র জনতাকে নিয়ে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি। যদি সরকার বা যে কোনো রাজনৈতিক দল সেটা যদি সম্মত না হয়, এটি অবশ্যই আমাদের দায়িত্ব এই ঘোষণাপত্রটি জনগণের উদ্দেশ্যে, জনগণকে সাথে নিয়ে একটি ঘোষণাপত্র রচনা করা। ফলে আমরা আমাদের মতো করে এই ঘোষণাপত্র পাঠ করব, এটা ছাত্র জনতার পক্ষ থেকেই হবে। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে, যা শুরু হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব। ওই কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সরকারি হিসেবে সারা দেশে 1 জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন 42 জন। এছাড়া 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 383 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 383 জনের মধ্যে বরিশাল বিভাগে 136 জন, চট্টগ্রাম বিভাগে 55 জন, ঢাকা বিভাগে 48 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 32 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 28 জন, খুলনায় 41 জন, ময়মনসিংহে 10 জন ও রাজশাহীতে 33 জন রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গেল 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। ট্রাইব্যুনালে অভিযোগ গঠন সংক্রান্ত প্রথম কোনো শুনানি শুরু হওয়ার দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন শুনানির জন্য সময় চাওয়া হয়। আফজাল হোসেনের আরেকটি রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থান চলাকালে গেল 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কনস্টেবল সুজন সহ 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার। সারা দেশে গত সরকার তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক ওয়েতে যে অপরাধ সংগঠন করেছেন তাদের জ্ঞাতসারে তার একটা পার্ট চাংখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল গুলি করে, যাদের 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং পরবর্তীতে ফরমাল চার্জের প্রেক্ষিতে অনারেবল ট্রাইব্যুনাল 1 কগনিজেন্স নিয়েছেন, তাদের আজকে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য হয়েছে। এ মামলায় পলাতক 4 আসামির মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা উত্তীর্ণ চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানী এসকাটনে NTRC কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল বাতিল করে পুনরায় যাচাই বাছাই এবং মৌখিক পরীক্ষার অকৃতকার্যদের সনদ প্রদানের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে ভবনের ওপরে প্রবেশ করতে গেলে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে 5 সদস্যের প্রতিনিধি দল NTRCA কর্তৃপক্ষের সাথে বৈঠক করে। ওই বৈঠকে চাকরি প্রত্যাশীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত NTRCA দিতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়। আমাদের সাথে চরমভাবে বোর্ডে বৈষম্য করা হয়েছে। কোন বোর্ডে 30 জনের মধ্যে 29 জনকে ফেল দেখানো হয়েছে, 1 জনকে পাস করানো হয়েছে। আমরা যখন আবেদন করি তখন আমাদের বয়স ছিল, কিন্তু NTRCAর কারণে আমাদের এখন বয়স 25+ হয়ে গেছে। এখন NTRCA আমাদেরকে আবেদনের সুযোগ দিচ্ছে না। বিলম্বে তারা যেন আমাদেরকে সার্টিফিকেট দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ করে দেয়, এটা আমাদের দাবি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শুটারকে অস্ত্র বিপুল পরিমাণ গোলাবারুদ সহ গ্রেফতার করেছে ডিবি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টার এ বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। গত 19 জুন মধ্যরাতে রাজধানীর ফকিরাপুল এলাকায় মাদক কারবারিদের গ্রেপ্তার করতে অভিযান চালানোর সময় ডিবিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এ ঘটনায় 3 পুলিশ সদস্য আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের ঢাকা মহানগরীর গোয়েন্দা বিভাগের একটি টিম সেখানে অবস্থান করে। অসংলগ্নভাবে কোনো এক ব্যক্তিকে সেখানে ঘোরাফেরা করতে দেখে। তার দেহ তল্লাশি করে তাৎক্ষণিকভাবে তার কাছে কিছু ইয়াবা পাওয়া যায় এবং তার মোবাইল ফোনে এই সংক্রান্ত কিছু মেসেজ তারা দেখতে পারে। গুলিবর্ষণ শুরু করলে আমাদের ASI আতিক তার পেটে গুলিবিদ্ধ হন এবং কনস্টেবল সুজন পায়ে গুলিবিদ্ধ হন এবং উক্ত টিমের যে নেতৃত্ব দানকারী আমাদের কর্মকর্তা এসি শোয়েব আহত হন। যদিও তখন প্রাইভেট কারে থাকা 9500 পিস ইয়াবা সহ 3 জনকে গ্রেফতার করা হয়, তবে শুটার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই অপরাধের দায় থেকে রেহাই পাওয়ার জন্য দেশের বাইরে বর্ডার দিয়ে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করছেন। এরকম তথ্যের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে যশোর জেলায় আমাদের টিম প্রেরণ করি। প্রায় 3 ঘন্টা অপারেশন পরিচালনা করার পর আমরা তাকে ভিতর থেকে বের করে এনে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার কাছ থেকে তাৎক্ষণিকভাবে একটি 7.62 পিস্তল এবং 2 ম্যাগাজিন গুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করি। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত বাপ্পি 2010 সাল থেকে বিভিন্ন মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 28 দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলে দেশে পাঠিয়েছেন $2.5 বিলিয়ন বা প্রায় $254 কোটি। দেশীয় মুদ্রায় এর পরিমাণ 30,978 কোটি টাকার বেশি। এ মাসে প্রতিদিন গড়ে এসেছে 1,106 কোটি টাকার বেশি। রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি অর্থ বছরের জুলাই থেকে চলতি জুনের 28 তারিখ পর্যন্ত মোট $30 বিলিয়ন রেমিট্যান্স এসেছে, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 26.5% বেশি। 2023-24 অর্থ বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল $23.74 বিলিয়ন।
দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে এখন 31.31 বিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী 29 জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 31,313.75 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 26,325.56 মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভ এখন 20,319.89 মিলিয়ন ডলার। এর আগে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল 30.51 বিলিয়ন ডলার।